আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের স্বাগত। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি মহান রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিনকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। তো প্রথমেই আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ সম্মান অনার্স তৃতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রীদের জন্য বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ক্লাস করাবো। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। কোশ্চেন অবশ্যই আসবে বোর্ডে 100 মার্কের। এখান থেকে তোমাদের অ্যান্সার দিতে হবে। এখন দেখি এই বইতে, এই বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা বইতে কতগুলো অধ্যায় আছে সে সম্পর্কে আমরা জানি এবং মান বন্টনটাও একটু দেখি। তোমরা আসলেই জানো যে কিভাবে কোশ্চেনগুলো আসে। তো বিবিএ অনার্স থার্ড ইয়ারে এই এই বইটাতে তোমাদের 9টা অধ্যায় আছে। 1টা ইন্ট্রোডাকশন, 2 লাইফ ইন্স্যুরেন্স, 3 মেরিন ইন্স্যুরেন্স, 4 ফায়ার ইন্স্যুরেন্স। এই সমস্ত এই ইন্স্যুরেন্সের এই 9টা অধ্যায় আছে। এই অধ্যায়গুলো থেকেই তোমাদেরকে এই এক পূর্ণাঙ্গ 100 মার্কের কোশ্চেন আসবে। তো আজকে আমি ইন্ট্রোডাকশন পর্যায়ে বা ভূমিকা পর্যায়ে যে এটা আছে, অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ ইন্স্যুরেন্স, অর্থাৎ বীমার ভূমিকা, এ সম্পর্ক নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় ছাত্রী, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটা আমি শুরু করছি। দেখো, এই বইটাকে যদি আমরা পড়তে যাই তাহলে প্রথমে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসে সেটা হলো বীমার সংজ্ঞা। যারা ইন্টারমিডিয়েটে ফিনান্স ছিল তারা এই বীমা কি এবং বীমার সংজ্ঞা সম্পর্কে তোমরা অনেকেই জানো, কিন্তু যাদের এই ফিনান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স সাবজেক্টটা ছিল না তারা এই সম্পর্কে ভালো মতো আহ, অবগত নও। তো তোমাদের প্রিয় ছাত্রীদের, তোমাদের এই বীমার সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। কারণ এখান থেকে তোমাদের 1 মার্কের কোশ্চেন আসতে পারে, বীমা কি, বীমার সংজ্ঞা। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রিয় ছাত্রীরা, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্লাসটা শুরু করছি। তো প্রথমেই আমি দেখছি বীমার সংজ্ঞা। বীমা কাকে বলে প্রথমেই আমি তোমাদের বলতেছি বা তোমাদের এ সম্পর্কে আলোচনা করতেছি। দেখো, কারো জীবন বা সম্পত্তির ঝুঁকি মোকাবেলার প্রক্রিয়াই হলো বর্তমানকালের বীমা ব্যবস্থা। মানুষের ব্যক্তিগত জীবন ও তার সহায় সম্পদ সকল সময়েই ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত। মানুষকে এই সাফল্য ঝুঁকির হাত থেকে আর্থিক নিষ্কৃতি বা আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে যে ব্যবস্থা গৃহীত হয় তাকে বীমা বলা হয়। তাহলে বেসিক্যালি তোমরা বুঝলা? তো একটু বিশদভাবে আমরা বলতে পারি যে বীমা হলো মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে বিপদ বা ঝুঁকি বিদ্যমান তার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাই হলো বীমা। তাহলে বীমাটা কি? মানুষের জীবন ও সম্পত্তি, একটু লক্ষ্য রাখো, এখানে 2টা পয়েন্ট আছে, মানুষের জীবন এবং সম্পত্তি ঘিরে যে বিপদ বা ঝুঁকি, অর্থাৎ আমাদের সম্পত্তি এবং তারপরে বলা যাইতেছে আমাদের সম্পত্তি প্লাস হলো আমাদের জীবন, এই জীবনকে ঘিরে যে বিপদ আপদ আছে তার বিরুদ্ধে যে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা তাকেই বীমা বলা হয়। তাহলে খুব সহজেই
খুব সুন্দরভাবেই তোমরা বুঝতে পারলা বীমার সংজ্ঞাটা। এখন প্রিয় ছাত্রী, আমরা এখন আরো বিস্তারিত কিছু জানব। বীমার সংজ্ঞাটা আমরা পড়লাম। আমরা এখন বীমার প্রকৃতি সম্পর্কে জানি। প্রকৃতি দেখো, এখানে ভালো মতো দেওয়া আছে যে ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা, আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা, আর্থিক স্বার্থ সুরক্ষা, ঝুঁকির বিপক্ষে প্রিমিয়াম, নিশ্চয়তা বা ক্ষতিপূরণ। 6, চুক্তি সংশ্লিষ্ট ঘটনা বা দুর্ঘটনার ক্ষতিপূরণ। তারপরে আরো আছে বিপুল সংখ্যার সুবিধা, বীমা জুয়া খেলা নয়, বীমা দাতব্য বিষয় নয়। এগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকির আর্থিক মোকাবেলার কৌশলই হলো বীমা, যেটা আমরা একটু আগে বললাম। এখন আমরা পড়ব ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা। বীমা হলো একই ধরনের ঝুঁকির সম্মুখীন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে উক্ত ঝুঁকি বন্টনের একটি সমবায় বা যৌথ ব্যবস্থাপনা। অর্থাৎ একটা গাড়ির মালিক, দেখো, সে তার প্রিমিয়ামের বিনিময়ে এখানে তার ঝুঁকিটা বীমা কোম্পানির উপরে বন্টন করতে পারে। অর্থাৎ আমার একটা গাড়ি আছে, একটু মনে রাখো বা একটু ধরো, আমার একটা গাড়ি আছে, আমি এই গাড়ির একটা ইন্স্যুরেন্স বা বীমা করে রাখলাম। তার মানে আমি যখন এই ইন্স্যুরেন্সটা করব বা বীমাটা করব, তখন কি হলে আমার গাড়ি কোনো ক্ষতি হলে বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিবে। অর্থাৎ আমি আমার ঝুঁকিটা বীমা কোম্পানির উপরে বন্টনের একটা ব্যবস্থা করে দিলাম। অর্থাৎ ঝুঁকি, আমার যে ঝুঁকিটা সেটা বন্টনের একটা ব্যবস্থা করে দিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থাই হলো বীমা। 2 নাম্বার, আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। বীমা হলো আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা যা মানুষকে কোনো ক্ষতির বিপরীতে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে। কোনো ব্যক্তি মারা গেলে বা সম্পদ নষ্ট হলে বীমা কোম্পানি তা ফেরত দিতে পারে না। অর্থাৎ যদি কেউ মারা যায়, তার জীবনটা বীমা কোম্পানি ফেরত দিতে পারে না। অর্থাৎ এটা মানুষ মরণশীল। তারপর দেখা গেছে যে মানুষের হায়াতটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই জানে যে তিনি কতদিন বাঁচবেন। তার মানে কি, এই জীবন দান করা কারো পক্ষে সম্ভব না, শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তার মানে কি, একে দেখো, আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা হলো, দেখো, কোনো ব্যক্তি মারা গেলে বা সম্পদ নষ্ট হলে বীমা কোম্পানি তা ফেরত দিতে পারে না বটে। তবে এরূপ মৃত্যু বা সম্পদ হানির কারণে যে আর্থিক বিপর্যয়ের সৃষ্টি হয়, বীমা তার বিপক্ষে আর্থিক নিরাপত্তার বিধান করে। জীবন বীমার ক্ষেত্রে বীমা নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয় এবং সম্পত্তি বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি প্রদান করে। অর্থাৎ একটু দেখো, যদি জীবন বীমা করা হয়ে থাকে তাহলে কি হবে? অর্থাৎ আমি যদি জীবন বীমা করলাম, জীবন বীমা করার পরে আমার যদি মৃত্যু হয়, তাহলে আমার পরিবার বা পরিজনেরকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবে বীমা কোম্পানি। কিন্তু আমার যদি সম্পত্তি নষ্ট হয়, তাহলে আর্থিকভাবে সম্পদের মূল্যবান সম্পদের যে পরিমাণ মূল্য ছিল তা ক্ষতিপূরণ হিসাবে প্রদান করবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। আর্থিক স্বার্থ সুরক্ষা, তার মানে অবশ্যই বীমার সাথে আর্থিক যে স্বার্থ বা টাকা পয়সার যে স্বার্থ, সেটা জড়িত থাকতেই হবে এখানে। তার মানে দেখো, বীমাকৃত বিষয়বস্তু বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ থাকে তাকে বীমার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা করে। বীমাকৃত বিষয়বস্তু বীমা গ্রহীতার এই আর্থিক স্বার্থকেই বীমাযোগ্য স্বার্থ বলে।
তার মানে আমরা এখানে জানলাম বীমাযোগ্য স্বার্থ কি। একটা উদাহরণ দিই, দেখো ক এর বাড়ি খ বিমা করতে পারবে না, তবে খ এর নিকট বাড়ি যদি ক এর নিকট বন্ধক রাখে, তবে বন্ধকি শর্তে বা আর্থিক স্বার্থ সৃষ্টি হয়, সে তার উপর বীমা করতে পারবে। অর্থাৎ আমার বাড়ির ভাড়াটিয়া চাইলেই আমার বাড়ির উপরে বীমা করতে পারবে না, কিন্তু আমি যদি আমার বাড়িটা তার কাছে বন্ধক রাখি, তার মানে সে অবশ্যই এখানে আহ, বীমা করতে পারবে। কিন্তু ভাড়াটিয়া কখনো বাড়ির বীমা করতে পারবে না, কারণ এখানে তার আর্থিক স্বার্থ নেই। তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। ঝুঁকির বিপক্ষে প্রিমিয়াম মানুষের জীবন ও সম্পত্তিকে ঝুঁকিগত বাধা দূর করা বীমার কাজ। এই ঝুঁকি গ্রহণের বিপক্ষে বীমা কোম্পানি প্রিমিয়াম লাভ করে, অর্থাৎ প্রিমিয়াম হলো ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য বা প্রতিদান। তাই ঝুঁকির মাত্রার উপর প্রিমিয়ামের পরিমাণ নির্ভর করে। ঝুঁকি বেশি হলে প্রিমিয়াম বেশি, ঝুঁকি কম হলে প্রিমিয়াম কম। অর্থাৎ আমি কি পরিমাণ প্রিমিয়াম দিব তা নির্ভর করে ঝুঁকির উপরে। যে কাজে বা যে সম্পত্তিতে ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে তার প্রিমিয়ামের হারটাও অনেক বেশি থাকবে। ঝুঁকির পরিমাণ কম হলে প্রিমিয়ামের হারও কম হবে। নিশ্চয়তা বা ক্ষতিপূরণ। বীমাকে সাধারণত আমরা নিশ্চয়তা এবং ক্ষতিপূরণের চুক্তি বলতে পারি। কেন? একটু দেখো, জীবন বীমার ক্ষেত্রে জীবন হানি হলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায় না বিধায় বীমা কোম্পানি সেক্ষেত্রে পূর্ব থেকেই চুক্তিতে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ একটা মানুষের জীবন, সেটা টাকার অঙ্কে কখনোই মূল্যায়ন করা যায় না। কিন্তু যে বীমা করবে তার সাথে একটা আর্থিক চুক্তি বা নির্দিষ্ট পরিমাণ অর্থের অঙ্কের কথা এখানে উল্লেখ করতে হবে। তারপর দেখো, চুক্তি সংশ্লিষ্ট ঘটনা বা দুর্ঘটনার ক্ষতিপূরণ। এটা হলো যদি কোনো কারণে, দেখো যদি কোনো কারণে বীমা কোম্পানি আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে বা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করলো, কেন করলো? যদি সংশ্লিষ্ট দুর্ঘটনায় ক্ষতিপূরণ হয়। সাপোজ মনে রাখো, আমি একটা উদাহরণ দিই, আমার বাড়িটা আমি ভূমিকম্পের জন্য যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দেবে। একটু মনে রাখো, কিসের জন্য? ভূমিকম্পের জন্য। কিন্তু আমার বাড়িটা অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হলো। কি হলো? অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হলো। তাহলে বীমা কোম্পানি আমাকে এক্ষেত্রে ক্ষতিপূরণ দেবে না। তারপর দেখো, বিপুল সংখ্যায় সুবিধা। বিপুল সংখ্যায় সুবিধাটা হলো, দেখো একটু পড়তেছি, তোমরা একটু দেখো। বীমা ঝুঁকি বন্টনের ব্যবস্থা বিধায় যত বেশি বীমা গ্রহীতাকে ঝুঁকির আওতায় আনা যায়, ততই ঝুঁকির মাত্রা হ্রাস পায়। এতে পলিসি প্রতি খরচের মাত্রাও কমে আসে। ঝুঁকির মাত্রা যত কম হয়, প্রিমিয়ামের পরিমাণ তত কমে আসে। এতে বীমা কোম্পানির প্রতিযোগিতায় সামর্থ্য বাড়ে এবং মুনাফা বৃদ্ধি পায়। অন্যদিকে গৃহীতা কম প্রিমিয়াম পলিসি খোলার সুযোগ লাভ করে থাকে। এজন্য বীমা কোম্পানি যত বেশি সম্ভব পলিসি খোলার জন্য সন্তুষ্ট থাকতে হয়। অর্থাৎ বীমা কোম্পানিতে যত বেশি পলিসি খোলা হবে, পলিসি মানে বীমা প্রিমিয়াম, যে বীমাগুলা গ্রহণ করবে, যত বেশি গ্রহণ করা হবে এই পলিসির পরিমাণ, তত কি হবে? বীমা কোম্পানির অর্থ আসবে এবং তাদের লাভের পরিমাণও বৃদ্ধি পাবে। আর গ্রাহকরা কম খরচে সেটা সুবিধা ভোগ করতে পারে। বীমা জুয়া খেলা নয়। দেখো, বীমা জুয়া খেলা নয়। আসলেই বীমা জুয়া খেলা নয়, কারণ বীমাটা 2010 সালে বাংলাদেশে বীমা নিবন্ধন আইন দ্বারা নিবন্ধিত। এই কারণে বীমাকে কখনো জুয়া খেলার সাথে তুলনা করা যায় না, কারণ এটা আইনের একটা বৈধ পন্থা। তারপরে বীমা দাতব্য বিষয় নেয়, অর্থাৎ মানে দাতব্য বিষয় অর্থ নিঃসন্দেহে যেটা দান করে দেওয়া হয়, এটাও বীমা দাতব্য বিষয় না।
তাহলে আমরা বীমার প্রকৃতি সম্পর্কে জানলাম। বীমার প্রকৃতি সম্পর্কে জানার পরে আমরা আমরা এখন জানব বীমার বীমা চুক্তির বৈশিষ্ট্য। দেখো, বীমা চুক্তির বৈশিষ্ট্য যেটা আছে, বীমা চুক্তি কাকে বলে সে সম্পর্কে আমরা এখন জানব। তো সর্বপ্রথম আমরা এই সম্পর্কে জানব। বীমা চুক্তিটা কি? বীমা চুক্তি হলো বীমা গৃহীতা এবং বীমাকারীর ভিতর লিখিত একটা চুক্তি, অর্থাৎ বীমাকারী বা বীমা গৃহীতার উপরে লিখিত একটা চুক্তি। এই চুক্তিকেই বলা হয় বীমা চুক্তি। একটু বইয়ের ভাষায় দেখো, কারো জীবন বা সম্পত্তি ঝুঁকি মোকাবেলার প্রক্রিয়াই হলো বর্তমানে বীমা ব্যবস্থা। মানুষের ব্যক্তিগত জীবন ও তার সহায় সম্পদ সকল সময় ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত। মানুষকে এ সকল ঝুঁকি বা বিপদের বিপক্ষে আর্থিক নিষ্কৃতি বা নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকেই বীমা চুক্তি বলে। অর্থাৎ মানুষের যে ঝুঁকিটা থাকবে, এই ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাই হলো বীমা। তার মানে তোমরা ভালো মতো বুঝতে পারলা বীমা চুক্তিটা। এখন আমরা জানব বীমা চুক্তির অপরিহার্য উপাদান। বীমা চুক্তি কাকে বলে? বীমা চুক্তির অপরিহার্য উপাদান, এটা তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে। তাই এই অপরিহার্য উপাদানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই বীমা চুক্তির এই অপরিহার্য উপাদান সম্পর্কে আমরা এখন জানব। বীমা চুক্তির অপরিহার্য উপাদান দেখো একটু। মানুষের সম্পদ ও জীবনকে ঘিরে যে হাজারো ঝুঁকি অনিশ্চয়তা বিদ্যমান, সেই সম্ভাব্য ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা হলো বীমা। যেটা আমরা আগে পড়ছি, এর যে কতগুলো যে উপাদান আছে, সেই সব উপাদানগুলো আমরা একটু লক্ষ্য রাখি। দেখো, এই উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়। এক, আইনগত উপাদান। দুই, ব্যবসায় সংশ্লিষ্ট উপাদান। 1 নাম্বার আইনগত উপাদান, 2 ব্যবসায় সংশ্লিষ্ট উপাদান। আইনগত উপাদান কাকে বলে দেখো একটু। প্রথমে দেখো, একাধিক পক্ষ। 2 প্রস্তাব ও স্বীকৃতি। 3 আইনগত সম্পর্ক। 4 বৈধ প্রতিদান উদ্দেশ্য। 5 পক্ষসমূহের চুক্তি সম্পাদনের যোগ্যতা। 6 স্বেচ্ছায়। 7 নির্দিষ্টতা। অর্থাৎ আইনগত উপাদান মানে হলো আইন দ্বারা স্বীকৃত যে উপাদান। 2 ব্যবসায়ী উপাদান, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে যে উপাদানগুলো আমাদের প্রয়োজন হবে। লিখিত চুক্তি, বীমাযোগ্য স্বার্থ, সদিচ্ছাসের সম্পর্ক, প্রিমিয়াম প্রদান, আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদান, প্রত্যক্ষ কারণ, আনুপাতিক অংশ প্রদান, প্রতিস্থাপন। আমরা এই সম্পর্কে এখন বিস্তারিত পড়ব। প্রথমেই পড়ি আমরা আইনগত উপাদান। আইনগত উপাদান বলতে আমরা সেই উপাদানকে বোঝাবো যেটা আইন দ্বারা স্বীকৃত উপাদান হলো বীমা, অর্থাৎ যেটা আইনে লেখা থাকবে সেটাই হলো আইনগত উপাদান। এই আইনগত উপাদানের 1 নাম্বার দেখো, একাধিক পক্ষ। অর্থাৎ বীমা করার ক্ষেত্রে বীমা কোম্পানিতে একাধিক পক্ষ থাকাটা বাধ্যতামূলক। অর্থাৎ একের অধিক পক্ষ থাকতে
পারে। অর্থাৎ যে কোনো চুক্তিতে একাধিক পক্ষ থাকা আবশ্যক। কেউ একই সাথে চুক্তির দুটি পক্ষ বিবেচিত হতে পারে না। বিক্রয় চুক্তিতে এক পক্ষ থাকে ক্রেতা এবং অপর পক্ষ বিক্রেতা। তেমনি বীমা চুক্তিতেও কমপক্ষে দুটি পক্ষ থাকে। এক পক্ষ বীমাকারী আর বীমা কোম্পানি ও অন্য পক্ষ থাকে বীমা গ্রহীতা। এখানে একাধিক পক্ষ থাকলেও কোনো সমস্যা নাই। দেখা গেছে যে আমি আমার সম্পত্তির ৩টা বীমার কোম্পানির সাথে চুক্তি করলাম। তার মানে কি? এখানে আমার মোট আমি সহ ৩টে বীমা কোম্পানি সহ ৪টা সম্পর্ক তৈরি হলো। তাহলে একাধিক পক্ষটা বোঝা গেছে এক বা একাধিক। অর্থাৎ আমি নিজেই এই বীমা চুক্তি করতে পারবো না। তার মানে আমার সাথে আরেকটা পক্ষ থাকবে। এখানে ২টা পক্ষ বলতে পারা যায় যে বীমা গ্রহীতা, ২ বীমাকারী। বীমাকারী ও বীমা গ্রহীতা এই ২টা পক্ষ অবশ্যই থাকতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। ২ নাম্বার দেখো, প্রস্তাব ও স্বীকৃতি। বৈধ চুক্তির ক্ষেত্রে এটা আবশ্যক যে এক পক্ষ আইনগতভাবে প্রস্তাব করে, অপর পক্ষ তাতে বৈধভাবে স্বীকৃতি জানায়। বীমা চুক্তিতে বীমা গ্রহীতা বীমার আবেদন ফর্ম পূরণ ও জমা দিয়ে এরূপ প্রস্তাব করে এবং বীমা প্রতিষ্ঠানের আবেদন গ্রহণ করে তাতে স্বীকৃতি জানায়। এভাবেই বীমা চুক্তি সম্পাদিত হয়। অর্থাৎ আমি যখন বীমাটা করব তখন আমি কি করব? আমি একটা পক্ষ। আমি এই বৈধ চুক্তি করতে আহ, আহ, ইচ্ছুক। তাহলে আমি বীমা যে ফর্মটা আছে সেটা সঠিকভাবে পূরণ করব এবং পূরণ করে বীমা কোম্পানির নিকট জমা দিব। বীমা কোম্পানি সেটা সঠিকভাবে তথ্য যাচাই বাছাই করার পরে সেটা অ্যাকসেপ্ট করবে। ৩ আইনগত সম্পর্ক। ৩ কি আছে? আইনগত সম্পর্ক। চুক্তি সম্পাদনের ফলে উভয় পক্ষের মধ্যে আইনগত সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে। এরূপ সম্পর্ক বলতে এমন একটি সম্পর্ক বোঝায় যা আইন দ্বারা বলবৎযোগ্য। অর্থাৎ কোনো পক্ষ চুক্তিমূলক ভঙ্গ কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তাই বীমা গ্রহীতা বা বীমাকারী যে কোনো পক্ষ এরূপ সম্পর্কে ভঙ্গমূলক কোনো কাজ করলে ক্ষতিগ্রস্ত পক্ষ অন্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। দেখো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি? আইনগত সম্পর্ক। অর্থাৎ ২০১০ সালের আইন দ্বারা বীমা চুক্তিকে বৈধ চুক্তি হিসেবে গণ্য করা হয়। তার মানে এটা আইন দ্বারা স্বীকৃত। তাতে কি হয়েছে? চুক্তি সম্পাদনের ফলে উভয় পক্ষের মধ্যে আইনগত সম্পর্ক সৃষ্টি হয়। অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষের মধ্যে আইনের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি হয়। এতে এক পক্ষ চুক্তি ভঙ্গ করলে অপর পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। এটাই হলো এর মূল উদ্দেশ্য। বৈধ প্রতিদান ও উদ্দেশ্য একটু দেখো। চুক্তির আরেকটি অপরিহার্য উপাদান হলো এর প্রতিদান ও উদ্দেশ্যমূলক বৈধতা। বীমা চুক্তির ক্ষেত্রে উভয় পক্ষের প্রদত্ত প্রতিদান অবশ্যই অর্থের পরিশোধযোগ্য। তাই অবৈধ কোনো পণ্য বা কোনো কিছুর ক্ষেত্রে প্রতিদান হওয়ার সুযোগ নেই। এরূপ চুক্তির উদ্দেশ্য অবশ্যই বৈধ হতে হবে। অন্যের বিপদের ঝুঁকি নিজের কাঁধে বহনের কল্যাণকর উদ্দেশ্যের ক্ষেত্রে ক্রিয়াশীল থাকে। অর্থাৎ আমি একটু বুঝাই দিতেছি যে বৈধ প্রতিদান অর্থাৎ বৈধ জিনিসের প্রতিদানই বীমা কোম্পানি দেবে। অবৈধ কোনো কিছুর প্রতিদান বীমা কোম্পানি দেবে না। সাপোজ মনে রাখো যে আমি একজন আমদানিকারক। এখন বাংলাদেশে অস্ত্র আমদানি নিষিদ্ধ। আমি যদি অবৈধ পথে অস্ত্র আমদানি করি তাহলে বীমা কোম্পানি এটা চুক্তি ভঙ্গের দায়ে আমার বিরুদ্ধে মামলাও করতে পারে এবং চুক্তিটা বাতিল করতে পারে। তার মানে কি? যেটা অবৈধ। কিন্তু আমি যদি বৈধ পণ্য আমদানি করি, যেমন দেখা গেছে যে চাল আমদানি করলাম, গম আমদানি করলাম, এগুলো কিন্তু বৈধ। এগুলার কিন্তু ক্ষতিপূরণ বীমা কোম্পানি দেবে।
5 নাম্বার দেখো, পক্ষসমূহের চুক্তি সম্পাদনের যোগ্যতা। এটা তো তোমরা ম্যানেজমেন্টে আগেই জানো যে একটা চুক্তি সম্পাদন করতে হলে কি লাগে। দেখা গেছে যে 18 বছর বয়স কমপক্ষে লাগে, বা সে যেন পাগল টাগল না হয়। এই সমস্ত যে গুণাবলী, এটা এবারে বিস্তারিত তোমাদের না বললাম, কারণ এটা তোমরা পারবা। তারপর দেখো, স্বেচ্ছায় আমি যখন বীমাটা করব, অর্থাৎ আমি যখন বীমাটা করব সেটা আমি স্বেচ্ছায় করব, স্বপ্রণোদিত হয়ে আমি বীমা করব। অর্থাৎ এখানে আমাকে কোনো বাধ্যবাধকতা নাই। অর্থাৎ বীমা কোম্পানি আমাকে জোর করবে না, আমিও জোর করে যে বীমা করব না। বা দেখা গেছে যে এগুলো স্বেচ্ছায় হবে। দেখো, বীমা চুক্তিতে সকল পক্ষে স্বাধীন সায় থাকতে হয়। এরূপ সায় চুক্তির আইনের 14 ধারায় বলা হয়েছে যে যদি কোনো সায় বল প্রয়োগ বা অনুচিত প্রভাব, প্রতারণা বা মিথ্যা বর্ণনা বা ভুল বশবর্তী হয়ে প্রদত্ত না হয়ে তবে তাকে স্বেচ্ছায় বা স্বাধীন সায় বলে। অর্থাৎ আমি স্বেচ্ছায় মানে আমি ইচ্ছায় এই বীমা চুক্তি সম্পাদন করব। 7 নাম্বার দেখো, সবচেয়ে কমন, নির্দিষ্টতা। একটু পড়ি, তোমরা একটু দেখো। চুক্তি আইনের 29 ধারায় বলা হয়েছে যে কোনো সম্মিতির বিষয়বস্তু নির্দিষ্ট হলে তা বাতিল বলে গণ্য হয়। বীমা চুক্তির বেলায় তা বিশেষভাবে প্রযোজ্য। কি কি কারণে বীমা চুক্তির উদ্ভব হয় বা ক্ষতিপূরণ বা অর্থ প্রদান করা হবে, বীমা অঙ্কে কত হবে, প্রিমিয়াম হার কি হবে, তা কিভাবে পরিশেষ করতে হবে, বীমা পলিসির মেয়াদ কত হবে ইত্যাদি বিষয় বীমাপত্রে সুনির্দিষ্টভাবে লেখা থাকে। অর্থাৎ এখানে প্রত্যেকটা বিষয় নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। এখন আমরা দেখো, খতে আছে বীমা ব্যবসায় সংশ্লিষ্ট উপাদান। বীমা ব্যবসায় সংশ্লিষ্ট উপাদান সমূহ, অর্থাৎ বীমা ব্যবসা করতে গেলে যে কি কি উপাদান লাগে সেই উপাদানগুলা আমরা এখন দেখব। দেখো, 1 নম্বরে আছে লিখিত চুক্তি। সাধারণভাবে চুক্তি মৌখিক, লিখিত বা লিখিত ও নিবন্ধিত যে কোনো ধরনের হওয়ার বিধান থাকলেও বীমা ব্যবসার ক্ষেত্রে এরূপ চুক্তি অবশ্যই লিখিত হতে হয়। এজন্য বীমা গ্রহীতার বীমা পলিসি খোলার আবেদন ফর্ম পূরণপূর্বক প্রয়োজনীয় দলিলপত্র বীমাকারীর নিকট জমা দিতে হয়। বীমাকারী তা গ্রহণ করে প্রিমিয়াম প্রদানের নির্দেশ দিলে এবং প্রিমিয়াম প্রদত্ত হলে বীমা চুক্তি সম্পাদিত হয়ে থাকে। তার মানে কি, আমি বীমা চুক্তিটা অবশ্যই লিখিত হতে হবে। এখানে অলিখিত বা মৌখিক চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেজন্য এই চুক্তিটা যখন আমি লিখিত কাগজপত্র নিয়ে গ্রহণ করে আমি বীমা কোম্পানির কাছে জমা দিব, অর্থাৎ বীমা কোম্পানির নিকট আমি যখন সেটা জমা দিব, জমা দেওয়ার পরেই সেটা কি হবে, জমা দেওয়ার সাথে সাথেই সেটা সে যদি প্রিমিয়ামটা গ্রহণ করে, অর্থাৎ আমার যে টাকাটা সে গ্রহণ করার মাত্রই এটা চুক্তিতে পরিণত হবে। 2 নাম্বার দেখো, বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ প্রত্যেক বীমা চুক্তিতে বীমা গ্রহীতার স্বার্থ থাকা আবশ্যক। অর্থাৎ বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমাকারীর যে স্বার্থ বিদ্যমান তাকে বীমাযোগ্য স্বার্থ বলে। অর্থাৎ দেখো, আমার বাড়ি, সেটা আমার স্বার্থ থাকবে, অথবা আহ, আ- আম, আমার কারখানা, সেখানে আমার স্বার্থ থাকবে। এই স্বার্থ আছে বিধায় আমি চাইলেই বীমা কোম্পানির নিকট বীমা করতে পারবো। 3 নাম্বার দেখো, সদিচ্ছাসের সম্পর্ক। সদিচ্ছাসের সম্পর্ক একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক। একটু পড়ে দেখো, কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেনটা আসে তোমাদের। বীমার ক্ষেত্রে বীমাকারী ও বীমা গ্রহীতা সদিচ্ছাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তাদের মধ্যে সদিচ্ছাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তাই এক্ষেত্রে
বীমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে প্রদানের উভয় পক্ষ একে অন্যের নিকট বাধ্য থাকে। অর্থাৎ আমি আমার সমস্ত কিছু যা আছে সমস্ত কিছু আমি স্বেচ্ছায় আমার ভালো মন্দ স্বেচ্ছায় আমি বীমা কোম্পানির নিকট বর্ণনা করব। ঠিক বীমা কোম্পানিও আমার কাছে অনুরূপভাবে স্বেচ্ছায় তাদের সমস্ত কিছু আমার কাছে বর্ণনা করবে তাদের সুবিধা অসুবিধার মাধ্যমে। এতে কি হয়, একজন আরেকজনের উপরে বিশ্বাস বা আস্থা সৃষ্টি হয়। এটাকেই বলা হয় সদিশ্বাসের সম্পর্ক। প্রিমিয়াম প্রদান। দেখো, বীমার ক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠানের যে ঝুঁকি গ্রহণ করে তার বিনিময়ে বিনিময়ে বীমা গ্রহীতা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদান করতে হয়। জীবন বীমার ক্ষেত্রে এরূপ প্রিমিয়াম সাধারণত কিস্তিতে পরিশোধ হয়ে থাকে, তবে নৌ বীমা এবং অগ্নি বীমার ক্ষেত্রে এককালীন পরিশোধ করতে হয়। তাহলে বুঝতে পেরেছো প্রিমিয়াম প্রদানটা। 5 নাম্বার দেখো, আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদান। আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদান, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদান, বীমা হলো সম্ভাব্য বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। কোনো ব্যক্তি মারা গেলে বা সম্পদ নষ্ট হলে বীমা কোম্পানি বা ব্যক্তিকে বা সম্পদকে ফিরিয়ে দিতে পারে না, তবে এরূপ মৃত্যু বা সম্পদ হানির কারণে যে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয় তা বীমা কোম্পানি চাইলেই পূরণ করতে পারে বা আর্থিকভাবে সেটা পূরণ করে দেয়। তারপর দেখা যাচ্ছে প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণটা আমি আগে বললাম, বীমা চুক্তিতে কোন কোন কারণে উদ্ভূত ঝুঁকির ক্ষতিপূরণ করা হবে তা সুস্পষ্ট উল্লেখ থাকে। যদি সরাসরি ওই দুর্ঘটনা ঘটে এবং তার প্রত্যক্ষ ফলশ্রুতিতে ক্ষতি হয়, তবে সেজন্য তবে সেজন্য বীমাকারী প্রতিষ্ঠান দায়ী থাকে। এতে আমরা বিভিন্ন বীমা কোম্পানির কেস স্টাডি সম্পর্কে আমরা জানবো। একটা দেখি, আমরা জানতেছি, আমরা একটু জানি। দেখো, পিং ভার্সেস ফ্রেমিং নামক একটি বিখ্যাত মোকদ্দমা বিবরণের প্রকাশ। একটি জাহাজ সংঘর্ষ বা ধাক্কাজনিত ক্ষতির বাবদ বীমা করা হয়েছিল। উক্ত জাহাজটি অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লেগে চড়ায় আটকে যায় এবং চড়া হতে নামতে কদিন বিলম্ব হওয়ায় এতে বহির্গত কমলালেবু পচে বিনষ্ট হয়। ক্ষতিপূরণের জন্য মোকদ্দমা করা ধার্য হলে বিলম্বজিত বিলম্বজিত মানে দেরিজনিত কারণে পণ্যের ক্ষতি হয়েছে। এই ক্ষেত্রে ধাক্কাজনিত কারণ ক্ষতির জন্য প্রত্যক্ষ নয়, বরং পরোক্ষ বা দূরবর্তী। তাই ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিপূরণ পেতে পারে না। অর্থাৎ একটু দেখো, মানে প্রত্যক্ষ আহ প্রত্যক্ষ কারণ থাকতে হবে। এই জাহাজটা কি করছে দেখো, ধাক্কাজনিত কারণে কি করছে, চরে আটকে গেছে, বালুচরে আটকে গেছে। তার মানে সেখান থেকে নামতে 2-3 দিন দেরি হয়েছে। তাতে জাহাজের ভিতরে যে কমলা লেবু ছিল সেই কমলা লেবু পচে গেছে। এখন যা যে বীমা করেছিল সে মামলা করেছিল, কিন্তু বীমা কোম্পানি সেটা দেয় নাই। আদালত রায় দিয়েছে কি হয়েছে, এটা পরোক্ষ কারণ, প্রত্যক্ষ কারণ না। অর্থাৎ বীমা ক্ষতিপূরণ পেতে হলে অবশ্যই প্রত্যক্ষ কারণ হতে হবে। তাহলে বোঝা গেছে সুন্দরটা। আনুপাতিক অংশ প্রদানটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনুপাতের ভিত্তিতে অনুপাতের ভিত্তিতে তোমাদেরকে ক্ষতিপূরণ প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ একই সম্পত্তি একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করা যায়। এরূপ করা হলে যদি ওই সম্পত্তির ক্ষতি হয়, তবে বীমাকারী প্রতিষ্ঠানসমূহ বীমাকৃত অঙ্ক অনুসারে অনুসারে আনুপাতিক হারে ওই ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে। যদি আংশিক ক্ষতি হয় এবং বীমা গৃহীতা একক বীমা কোম্পানির নিকট হতে উক্ত ক্ষতিপূরণ আদায় করে, তবে ক্ষতিপূরণকারী কোম্পানি অন্যের কোম্পানির নিকট
হতে আনুপাতিক হারে অংশ পাওয়ার অধিকারী হয়ে থাকে। তার মানে কি, আমার একটা পণ্যের জন্য বা সম্পদের জন্য আমি একাধিক বীমা কোম্পানির সাথে চুক্তি করলাম। এখন আমার ওই সম্পদটা ক্ষতি হলে এই একাধিক বীমা কোম্পানি আনুপাতিক হারে আমাকে প্রদান করবে। অর্থাৎ যে হারে তারা প্রিমিয়াম গ্রহণ করেছে ঠিক সেই একই হারে আমাকে ক্ষতিপূরণ প্রদান করবে। প্রতিস্থাপন, অগ্নি নৌ বীমা ইত্যাদির বেলায় বিমাকৃত সম্পদে সম্পূর্ণ হানি হলে বা বীমা কোম্পানি এর সম্পূর্ণ ক্ষতিপূরণ করলে তা আইন অনুযায়ী ওই সম্পদ বা অবশিষ্ট যা থাকে তা বীমা কোম্পানির মালিক হয়। অর্থাৎ এক কোম্পানির মালিকানা অন্য কোম্পানি বা স্থলাভিষিক্ত নীতির আওতায় আমার জাহাজটার মালিকানা বীমা কোম্পানি হয়ে যাবে। কারণ বীমা কোম্পানি আমাকে সম্পূর্ণ জাহাজের ক্ষতিপূরণ দেওয়ার পরে যা থাকবে তা সম্পূর্ণ বীমা কোম্পানি নিয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আহ ভালো মতো বুঝতে পেরেছ বীমা কাকে বলে, বীমা চুক্তি কি, বীমার প্রকৃতি এবং বীমা ব্যবসায় অপরিহার্য উপাদান। এটা কিন্তু খুবই কমন। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলীকে ও ছাত্রছাত্রী। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।